আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো, আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো ঠিকমতো ফলো করছো তোমরা। তো আজকের ক্লাসে যারা আছো, যথারীতি আমি বলবো যে আজকে তোমরা অ্যাটেন্ডেন্সটা অবশ্যই কমেন্টসে লিখে দিয়ে যাবে, ঠিক আছে? আমাদের আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মে আমাদের আলোচনার বিষয়, বা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্বেরিয়াম। হার্বেরিয়াম নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে হার্বেরিয়ামটা হচ্ছে যে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের যে অংশ, মানে এটা তো বোটানি তোমরা জানো যে প্র্যাকটিক্যাল একটা অনেকটুকু একটা অংশ, অনেক মার্কসের একটা প্র্যাকটিক্যাল আছে। তো আজকের যে সাবজেক্টটা সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, যে আমরা এটার সাথে আসলে কালেকশন যে তোমরা জমা দাও প্র্যাকটিক্যালে সেটা মানে কিভাবে কি করতে হবে বা কি অংশটুকু, এটা এটা এই সাবজেক্টটা আজকের টপিক্সের সাথে রিলেটেড, তোমাদের এই প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড হার্বেরিয়ামের আজকের এই ক্লাসটা। তো তোমরা আমার মনে তোমরা ক্লাস অলরেডি ফার্স্ট ইয়ারে যখন ছিলে হার্বিয়াম ঘুরে এসছো, তাই না? ন্যাশনাল হার্বিয়াম, তোমরা হার্বিয়াম সম্পর্কে অনেক কিছু জানো। তারপরও আজকে হার্বিয়াম বলতে গেলে বলি যে আমরা ন্যাশনাল হার্বিয়াম নিয়ে আলোচনা করব। হার্বিয়াম কি, হার্বিয়ামের গুরুত্বটাই বা কি, হ্যাঁ, বা পৃথিবীর বিখ্যাত কয়েকটি হার্বিয়ামের নাম, সেটা আমরা জানবো। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসে, আর যেটা বললাম যে এইটা হচ্ছে প্র্যাকটিক্যালের সাথে তোমাদের রিলেটেড। হ্যাঁ, তো আমরা যে প্র্যাকটিক্যাল কালেকশনগুলো তোমরা দাও, তোমাদেরকে দিতে বলি ট্যাক্সোনমির জন্য। তো এখান থেকে মানে আমরা হার্বিয়াম কিভাবে করবো, হার্বিয়াম শিটিং আমরা তোমরা দাও যেটা আর কি জমা। তো আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে যে হার্বিয়াম কিভাবে করতে হয়। হ্যাঁ, হার্বিয়াম কিভাবে করতে হয়, হার্বিয়াম জমা দিতে হবে তোমাদেরকে। হার্বিয়াম কি, কোথায় বিখ্যাত কতগুলো হার্বিয়াম, এগুলো প্রশ্নেও তোমাদেরকে থিওরিতেও লিখতে হয় যে হার্বিয়ামের গুরুত্বটা কি, উদ্দেশ্য কি, বা পৃথিবীর 5টি বা 6টি এরকম বলে যে হার্বিয়ামের নাম লিখো, কোথায় অবস্থিত, বাংলাদেশ ন্যাশনাল হার্বিয়াম সম্পর্কে লিখো। তো এইগুলোই হচ্ছে আজকে আমার আলোচনার টপিকস, ঠিক আছে? তো আমরা প্রথমে জেনে নিই যে হার্বিয়ামটা কি। হার্বেরিয়ামটা হচ্ছে উদ্ভিদের, যদি সহজ ভাষায় বলি, যে এটা একটা মিউজিয়াম বলা যায় এটাকে। কেন মিউজিয়াম বলা যায়? এটাতে হচ্ছে যে উদ্ভিদ সংগ্রহশালা বা মিউজিয়াম জাদুঘর কোনো একটা অঞ্চলের বলতে পারো, বা এলাকার বলতে পারো, যেটা একটা উদ্ভিদের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি বলা যায় কেন, যে এখানে হচ্ছে যে বিশাল একটা সংগ্রহশালা উদ্ভিদের। সাধারণত কি করা হয় এখানে, যে হার্বেরিয়ামটাতে, যেটা হার্বেরিয়াম হচ্ছে যে একটা কি উদ্ভিদ নমুনা সমূহের বিশদ তথ্যবহুল সংগ্রহশালা বা সংরক্ষণাগার বলা যায়। এই হার্বেরিয়াম ইজ এ কালেকশন অফ প্রিজার্ভড, হ্যাঁ, তোমার প্রিজার্ভড প্ল্যান্ট স্পেসিমেন্স, সংরক্ষিত যে নমুনা, যে উদ্ভিদের, যে একটা বিশাল একটা ঘরে বা বলো যে একটা গৃহে যে সাজিয়ে রাখা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উদ্ভিদ নমুনা সংগ্রহ করে, সেটা শুষ্ক অবস্থায় হতে পারে কিংবা রাসায়নিক পদার্থ দ্বারা ডুবে রেখে হতে পারে, যেটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে যে গৃহে সাজিয়ে রাখা হয় সেটাকে বলা হয় হার্বেরিয়াম বলা হয়, এটা বইয়ের ভাষায় যদি বলো। আর যদি বলি যে এমনিতে এটা কি, যে উদ্ভিদের শুষ্ক বা মৃত উদ্ভিদের যে একটা জাদুঘরও বলা যায়, এটাকে মিউজিয়াম বলা যায়। এটা দিয়ে মূলত কোনো একটা এলাকার উদ্ভিদের প্রতিচ্ছবি, কেন বললাম যে ওই এলাকায় যে উদ্ভিদগুলো আছে কোনো একটা অঞ্চলে, সে সম্পর্কে জানা যায় হার্বেরিয়াম থেকে। এবং এই হার্বেরিয়ামে যে উদ্ভিদগুলো যে রাখা হয় যে সিস্টেমে, যেটা বলি যে একটা শীটে রাখা হয়। আমি তোমাদের জন্য আজকে একটা শীট নিয়ে এসেছি কলেজ থেকে, যে দেখাবো তোমাদেরকে। আমরা যখন ক্লাস যদি নিতাম ক্লাসরুমে, অবশ্যই তোমাদেরকে হার্বেরিয়াম শীটগুলো দেখাতাম। ইনশাল্লাহ যখন পরিস্থিতি সব স্বাভাবিক হবে, আমি তোমাদেরকে হার্বেরিয়াম শীটটা দেখাবো। তারপরও আজকে তোমাদের ক্লাসের জন্য একটা হার্বেরিয়াম শীট নিয়ে আসছি, আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো যেটা বলছি যে হার্বেরিয়াম বলে যে উদ্ভিদ যে নমুনা সংগ্রহ করে শুকিয়ে যেটা একটা শীটে যে রাখা হয়, মাউন্টিং পেপার রাখা হয়, সেটাকে বলা হয় যে হার্বেরিয়াম শীট বলা হয়। এবং যে স্যাম্পলগুলো বা নমুনাগুলো রাখা হয় সেটাকে বলা হয় স্পেসিমেন বলা হয়। এক্ষেত্রে উদ্ভিদ নমুনাটাকে প্রয়োজনীয় অংশ সহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের গোড়া কালেক্ট করে রাখা হয়, হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফুল যেগুলো থাকে বা ফল থাকে, সেই অংশগুলো সেটাতে কি, সেটা সহ সংগ্রহ করা হয় এবং পরিষ্কার করে। এটা সংগ্রহের কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সেটা ক্লাসের মাঝখানে বলে দিব তোমাদেরকে কিভাবে তোমরা সংগ্রহ করবে। তো সেটা করে প্রয়োজনীয় অংশ সহ শুকিয়ে বা রাসায়নিক পদার্থ দ্বারা ডুবিয়ে এটা সংগ্রহ করা হয়, ঠিক আছে? এই যে হার্বেরিয়ামের ধারণাটা, সেটা অনেক পুরনো,
ধারণা। সেই 1550 সালে সিসাল পিনোর সময় থেকে, তোমরা সিসাল পিনোর নাম শুনেছ, যে উনি একজন কি ছিলেন, সেরিমিনারভিড ছিলেন, ট্যাক্সোনমিস্ট। ওনার সময় থেকে এই হার্বেরিয়ামের ধারণাটা প্রচলিত হয়ে আসছে। কার সময় থেকে? অ্যান্ড্রু সিসাল পিনোর সময় থেকে। ঠিক আছে, সেই 1550, কত আগের ঘটনা দেখছো। সেই সিসাল পিনোর সময় থেকে, আমি সিসাল পিনোর কথা আজকে আর যাবো না, কারণ আমি যখন ইতিহাস পড়িয়েছিলাম তখন আমি সিসাল পিনোর কথা বলেছি, যে ইন্ডিয়ান সিসাল পিনোর সময় থেকে এই হার্বেরিয়ামের ধারণাটা চলে আসছে। তো পৃথিবীতে প্রায় 16 শতাধিক, কত 16 শতাধিক কি আছে, হার্বেরিয়াম আছে। এটা অবশ্য একটা পরীক্ষিত একটা প্রতিবেদন, যেটা বলেছে ভেজিটেবল র্যাগনাম ভেজিটেবলের তথ্য অনুসারে। তথ্য অনুসারে কি হয়েছে, যে 16 শতাধিক হার্বেরিয়াম রয়েছে পৃথিবীতে। তো এই যে হার্বেরিয়ামের কথা বললাম, যে 16 শতাধিক হার্বেরিয়াম রয়েছে, এবং হচ্ছে কি ইন্ডোসিসাল পিনোর সময় থেকে এই হার্বেরিয়ামের ধারণাটা প্রথম প্রচলিত হয়েছে। উদ্ভিদের নমুনা সমূহের কি, এটা কোনো একটা অঞ্চলে উদ্ভিদের প্রতিছবি বলা যায়, এটা একটা মিউজিয়ামও বলা যায়, বা এটা উদ্ভিদ নমুনা সমূহের কি একটা বিশাল তথ্যবহুল সংরক্ষণাগার। ঠিক আছে, তো এইখানে যেটা, যে এরকম পৃথিবীর অনেক দেশে হার্বেরিয়াম এরকম গড়ে উঠেছে। যে বাংলাদেশে যেটা আছে, তোমরা, আমার মনে হয় তোমরা ফার্স্ট ইয়ার থাকতে আমরা একটা ট্যুর করেছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেদেরকে নিয়ে, সেখানে তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম। তোমরা ঘুরেছো, বোটানিক্যাল গার্ডেন ঘুরেছো, বোটানিক্যাল গার্ডেনের পাশেই এই ন্যাশনাল হার্বেরিয়াম প্রতিষ্ঠিত বাংলাদেশে। সেটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু বলছি যে আমরা এরকম পৃথিবীর বিভিন্ন দেশে কি আছে, যে ন্যাশনাল হার্বেরিয়াম রয়েছে। তো সে এরকম 5টা বিখ্যাত হার্বেরিয়ামের কথা যদি বলি, যে সেটা কি হার্বেরিয়ামের ধারণাটা বলেছি কত সাল থেকে, সেই 1550 সাল থেকে, 50 খ্রিস্টাব্দ থেকে, এ থেকে সিসাল পিনোর সময় থেকে হার্বেরিয়ামের ধারণাটা এসেছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে হার্বেরিয়াম গড়ে উঠেছে। তো সবচেয়ে ওই হিসেবে প্রাচীন যদি বলি একটা হার্বেরিয়ামের কথা, যেটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত, প্যারিসে, ফ্রান্সের জার্দিন ডেস প্লান্টস, যেটা প্যারিসে অবস্থিত, সেই 1593 সালে প্রায় 35 লাখ প্রজাতি রয়েছে এটাতে। যে উদ্ভিদ যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে 35 লাখ। তো সবচেয়ে বেশি যেটা আছে রয়্যাল বোটানিক গার্ডেন ইউকেতে, যেটা অবস্থিত 1841 খ্রিস্টাব্দে, যেটা হার্বেরিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাতে নমুনা উদ্ভিদের সংখ্যা 65 লাখ। ঠিক আছে, সবচেয়ে বেশি সংখ্যক উদ্ভিদ নমুনাতে নিয়ে। আর বাংলাদেশে যেটা আছে সেটার কথাটা পরে আসতেছি। এরকম দেখো যে বিখ্যাত কয়েকটা কি হার্বেরিয়ামের নাম, কোথায় অবস্থান আছে, এবং প্রতিষ্ঠাকাল, উদ্ভিদ নমুনার সংখ্যা। তো সেই হিসেবে সবচেয়ে বৃহৎ যদি বলি যে হার্বেরিয়াম, সেটা হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন, যেটা হচ্ছে ইউকেতে অবস্থিত। 1841 হচ্ছে প্রতিষ্ঠাকাল, এবং হচ্ছে 65 লাখ হচ্ছে এর কি সংখ্যাটা, নমুনা উদ্ভিদ যে কয়টা নমুনা আছে 65 লাখ। তো সবচেয়ে প্রাচীন কিন্তু হচ্ছে যে জার্দিন ডেস প্লান্টস প্যারিসে, যেটা অবস্থিত 1593 খ্রিস্টাব্দে, এবং 35 লাখ এটা নমুনা সংখ্যা বা স্পেসিমেন সংখ্যা। এরপর দেখো যে ভিয়েল কমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট 1707 সালে। হ্যাঁ, তো এটা কোথায় আছে, লেনিনগ্রাড, ইউএসএসআর, যেটা হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটাকে বর্তমান কি বলা হয়, যে রাশিয়া বলা হয়। ঠিক আছে, সেখানে আছে, যেটা সংখ্যাটা হচ্ছে কি নমুনা উদ্ভিদ প্রায় 60 লাখ নমুনা এখানে রয়েছে উদ্ভিদের। এরপর আসো যে ব্রিটিশ মিউজিয়াম লন্ডন, 1753 সাল প্রতিষ্ঠাকাল, এটাতে হচ্ছে প্রায় 50 লাখ নমুনা রয়েছে উদ্ভিদের। তারপর জার্ডিনের কথা বললাম, গ্রে হার্বেরিয়াম, এটাও একটা উল্লেখযোগ্য হার্বেরিয়াম, যেটা ইউএসএ তে অবস্থিত। 1872 হচ্ছে প্রতিষ্ঠাকাল, এবং হচ্ছে 32 লাখ নমুনা উদ্ভিদ রয়েছে এখানে হার্বেরিয়ামের। এরপর আসো যে কলকাতায় যেটা আছে, যে কলকাতা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে আছে যে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, যেটা নাম ক্যালকাটাতে, ইন্ডিয়া, 1787। এটাও বেশ পুরনো একটা হার্বেরিয়াম, 1787, এবং হচ্ছে 25 লাখ হচ্ছে আর কি নমুনা উদ্ভিদের সংখ্যা, যে হার্বেরিয়ামের যে নমুনাগুলো আছে সেই নমুনার সংখ্যা হচ্ছে 25 লাখ। তো এই হচ্ছে উল্লেখযোগ্য কতগুলো বিখ্যাত হার্বেরিয়ামের নাম। ঠিক আছে, তোমরা এই হার্বেরিয়ামের নামগুলো মুখস্থ করবে অবশ্যই, প্রতিষ্ঠাকাল এবং হচ্ছে নমুনা উদ্ভিদের সংখ্যা সহ, যেটা পরীক্ষাতে প্রায় তোমরা পাবে। ঠিক আছে, তো এই তো বললাম। এরপর যদি বলি যে তাহলে বাংলাদেশের যেটা আছে সেটা কোনটা, কোথায় অবস্থিত, তোমরা জানো মিরপুরে অবস্থিত, যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে জাতীয় উদ্যানের পাশে, হ্যাঁ, অবস্থিত। 1970 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বর্তমানে
এই যে বাংলাদেশের যেটা কথা বললাম যে ন্যাশনাল হারবেরিয়ামের কথা বললাম, সেই ন্যাশনাল হারবেরিয়ামে 1,50,000 নমুনা উদ্ভিদ রয়েছে। কত রয়েছে বললাম? 1,50,000 নমুনা উদ্ভিদ রয়েছে। কোথায়? বাংলাদেশ মিরপুরে যে ন্যাশনাল হারবেরিয়াম রয়েছে সেখানে। তোমরা গিয়েছো, এই সম্পর্কে জানো, অনেক তথ্য তোমরা জানো, যে তথ্যগুলা কিন্তু এখনো বইয়ের মধ্যে আপডেট হয়নি। যেমন এই যে বইয়ের মধ্যে তোমাদের আছে 1,00,000 প্রজাতির, 1,00,000 কথা যে স্পেসিমেন আমাদের হারবেরিয়ামে রয়েছে, কিন্তু আসলে রয়েছে 1,50,000। ঠিক আছে, আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছি যে ওদের অনেকগুলো বুলেটিন দেখে এসেছি আমরা, যে ছোট ছোট যে প্রকাশনাগুলো, ফ্লোরা অফ বাংলাদেশ যেটা ইয়ে করেছে, বা হচ্ছে যে গবেষকরা, যাদের যে বৈজ্ঞানিক কর্মকর্তারা আছেন ওখানে, তারা যে 2 বছর দ্বিবার্ষিক মেয়াদী যে কতগুলো বুলেটিন করে সেটাও দেখেছে। সেটা সংখ্যাটা, ভলিউম সংখ্যাটা হচ্ছে 24। তো এই আপডেটগুলো আসলে বইয়ে নাই। হ্যাঁ, নতুন যে বই, তোমরা যে বইগুলো পাচ্ছ সেই বইগুলো কিন্তু যে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম সম্পর্কে এই তথ্যগুলো আপডেট নাই। সো ক্লাসে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে নিও। যে বাংলাদেশের ন্যাশনাল হারবেরিয়াম যেটা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? মিরপুর, ঠিক আছে, ঢাকা। এটা প্রতিষ্ঠাকাল কত? 1970। এর আগে যদি বলি যে প্রতিষ্ঠাকালের যদি ইতিহাস বলি, তাহলে বলতে হয় যে আগে যখন যে ব্রিটিশ আমলে কলকাতাতে, যেটা বললাম যে সেই 1887, সে কিন্তু অনেক আগের ঘটনা, যে কলকাতায় হারবেরিয়াম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাংলাদেশে তখন কোনো হারবেরিয়াম ছিল না ব্রিটিশ আমলে। তো কলকাতাতে থাকলো এই তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো হারবেরিয়াম ছিল না। কিন্তু 1964 সালে ইউনেস্কোর আয়োজিত একটা সিম্পোজিয়ামে প্রথম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সর্বপ্রথম একটা ওই সিম্পোজিয়ামটাতে, যে একটা সিম্পোজিয়াম হয়েছিল ইউনেস্কোর উদ্যোগে, সেই সিম্পোজিয়ামে প্রথম করে বলা হয়েছে যে বাংলাদেশে ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠার কথা প্রথম একটা প্রস্তাবনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় 1970 সালে বোটানিক্যাল সার্ভে অফ ইস্ট পাকিস্তান নামে, তখন ছিল কি 70 সালে, যেটা 1970 সালে যে বোটানিক্যাল সার্ভে অফ ইস্ট পাকিস্তান নামক একটা প্রকল্প গৃহীত হয়, যেখানে কি করা হয়েছে, উদ্ভিদের যে সংগ্রহ করার যেটা যে উদ্ভিদ নমুনা সমূহ সংগ্রহের জন্য একটা, পরবর্তীতে যেটা যে প্রকল্পটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে বার্ড যেটা আছে, যে বাংলাদেশ এগ্রিকালচার হচ্ছে রিসার্চ কাউন্সিল যেটা আছে, যে সেটার অধীনে এটার সাথে এই প্রকল্পটা সমন্বয় করা হয়। এর পরবর্তীতে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে এটা 1975 সালের 1 জুলাই এই যে প্রকল্পটা বলেছি, যে বোটানিক্যাল সার্ভে অফ যেটা ইস্ট পাকিস্তান, যেটা যুদ্ধ পরবর্তী বাংলাদেশ হয়েছে, যে বোটানিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, সেটাই বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নামে যাত্রা শুরু করে কবে? 1975 সালের 1 জুলাই। ঠিক আছে, তো এইটা প্রেক্ষাপটে বলতে হয় যে আরো দুইজনের নাম যদি বলি, যে এস.কে সেন নামক একজন উদ্ভিদ প্রেমী ছিলেন। উনি কি করেছে, সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 উদ্ভিদের উনি প্রথম বিভাগে জমা দেন, উদ্ভিদ সংগ্রহ করে এনে। তো ওইখানে একটা যে মিউজিয়াম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই মিউজিয়ামের কিউরেটর ছিলেন এই এস.কে সেন। হ্যাঁ, তার পরবর্তীতে ওই সময়ে দিকে ডক্টর পঞ্চানন মহেশ্বরী, কি করেছে, যে উনি এই যে এস.কে সেন যে গাছগুলো দিয়েছে ওটার সাথে আরো, উনি তখন বিভাগীয় প্রধান ছিলেন, সেই ওই গাছ, সেটা হচ্ছে 1940 থেকে যদি বলি, এটা অবশ্য প্রেক্ষাপট এটা আরো আগের ঘটনা, যে এস.কে সেনের কথাটা যেটা বললাম এটা হচ্ছে 1940 থেকে 1945, আর মহেশ্বরীর কথা যেটা বলছি সেটা হচ্ছে 1939 থেকে 49। হ্যাঁ, তো এটা হলো কিন্তু সেই আরো আগের প্রেক্ষাপট। ঠিক আছে, এটা তখনও যে সেই ব্রিটিশ আমলের কথা বলেছি না, সে তখনও কিন্তু বাংলাদেশে ছিল না, কোনো হারবেরিয়াম ছিল না। এটা কিন্তু 70 পরবর্তীতে বাংলাদেশে হয়, কিন্তু তার আগে যে কিছু কিছু যেটা যে উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা করা হয়েছে, যে এস.কে সেন কি করেছে 1940 থেকে 45 সময় প্রায় 1000 উদ্ভিদ সংগ্রহ করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগে জমা দেন, যেখানে হচ্ছে একটা মিউজিয়াম ছিল, সে যে মিউজিয়ামের কিউরেটর কে ছিলেন, এই এস.কে সেন ছিলেন।
পরবর্তী ওই সময়ে 1939 থেকে 49 পর্যন্ত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর পঞ্চানন মহাশরী। তিনি এই উদ্ভিদগুলো নিয়ে আরো নিজস্ব আরো সংগ্রহটা বাড়াতে থাকেন। পরবর্তীতে প্রফেসর মোহাম্মদ সালার খান, যিনি বিখ্যাত একজন ট্যাক্সোনমিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার তত্ত্বাবধানে এবং বা ওনার কি অক্লান্ত পরিশ্রমে এই বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়ামটা প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, যেটা বলছি যে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রস্তাবনাটা মানে এই যে শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। এই যে এই সময় থেকে স্কেশনের সময় থেকে আস্তে আস্তে সংগ্রহ করা শুরু হয়েছে যে উদ্ভিদ নমুনা সমূহ। পরবর্তীতে 1964 সালে একটা সিম্পোজিয়াম যেটা হয়েছিল যে ইউনেস্কোর উদ্যোগে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটা ন্যাশনাল হার্বেরিয়াম করার প্রস্তাবনা করা হয়েছিল। তখন তারই ধারাবাহিকতা 1970 সালে যে সেটা হয়েছে কি বাংলাদেশে যে তখন কি ছিল যে বোটানিক্যাল সার্ভে অফ কে ইস্ট পাকিস্তান যেটা ছিল 70-এ, যেটা পরবর্তীতে সেই ইয়াটা থেকে ধারাবাহিকতা যুদ্ধ পরবর্তী যেটা বাংলাদেশ হয়েছে, তখন হয়েছে কি বোটানিক্যাল সার্ভে অফ বাংলাদেশ থেকে 1975 সালে, হ্যাঁ, 1 জুলাই থেকে এটা ন্যাশনাল হার্বেরিয়াম নামে প্রতিষ্ঠা লাভ করছে। কিন্তু এটা কিন্তু তোমাদের বইতে ওভাবে নাই। হ্যাঁ, বই যেটা আছে যেটা হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রতিষ্ঠা কাল আছে 1970। তোমরা একটু ভেতরে ডিটেলসে গিয়ে পড়বে বা ইন্টারনেট ঘেটে দেখবে যে এই জিনিসগুলো ইনফরমেশনগুলো তোমরা যে বইগুলো পড়ো সেটাতে কিন্তু আপডেট নাই। তো যেটা বলছি যে 1970 সালে এটা বলছে, এবং বর্তমানে এখানে যে বইয়ের মধ্যে যে কথাটা আছে সংখ্যাটা হচ্ছে 1 লাখ। আসলে সংখ্যাটা বর্তমান যেটা আপগ্রেড হয়নি, সেই সংখ্যাটা হচ্ছে যে এই পর্যন্ত যে নমুনা সমূহ উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে সেখানে ন্যাশনাল হার্বেরিয়ামে, সেটার সংখ্যা হচ্ছে 1,50,000। ঠিক আছে, ঠিক আছে, 1,50,000 সরি 1,50,000 নমুনা এই ইয়াতে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে সংরক্ষিত হয়েছে। তো যা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ট্যাক্সোনমিস্ট প্রফেসর মোহাম্মদ সালার খান, ওনার অক্লান্ত পরিশ্রমে এই ন্যাশনাল হার্বেরিয়ামটা বাংলাদেশে গড়ে উঠেছে। যেটা এটা সর্বপ্রথম 1973 সালে গ্রিন রোডের একটা ভাড়া করা বাসায় প্রথম এটা গড়ে উঠেছে। পরবর্তীতে এটা আস্তে আস্তে এটা বৃদ্ধি পেয়েছে, যেটা বললাম যে 1994 সালে যেটা হয়েছে যে যুক্তরাজ্যের, হ্যাঁ, আর্থিক সহায়তায় সেটা ঢাকার মিরপুরে, যেখানে তোমরা গিয়েছো, যেটা আমাদের এখন বোটানিক্যাল গার্ডেনের পাশে যে হার্বেরিয়ামটা আছে, যে ভবনটা তোমরা দেখতে পাও, সেই ভবনটা 1994 সালে যুক্তরাজ্যের আর্থিক সহায়তায় এটা 2900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যে দোতলা ভবনটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে 2000 সালে 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওটার উদ্বোধন করেন। এটাতে ব্যাপক সুবিধা এবং হচ্ছে আন্তর্জাতিক মানের প্রায় 5 লক্ষাধিক উদ্ভিদ থাকতে পারে এরকম সুযোগ সুবিধা সুবিধা সহ ওই সংরক্ষণশালাটা বা ওই হার্বেরিয়ামটা গড়ে উঠেছে বাংলাদেশে। যে মিরপুরে যে হার্বেরিয়ামটা রয়েছে সেটার আধুনিক বা বলো যে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কি প্রায় 5 লক্ষ উদ্ভিদ থাকতে রাখা যায়, এরকম সংরক্ষণ করে রাখা যায়, এরকম সুবিধা সম্পন্ন যে এটা হার্বেরিয়ামটা সেভাবে গড়ে উঠেছে। তো এই যে ন্যাশনাল হার্বেরিয়ামের কথা বললাম যে এখানে অনেক বৈজ্ঞানিক কর্মকর্তারা আছে যারা কি করেছে, এই যে ন্যাশনাল হার্বেরিয়ামে এখানে উদ্ভিদগুলোকে তারা ধরো যে প্রতিনিয়ত তো গবেষণা হচ্ছে এখানে ন্যাশনাল হার্বেরিয়ামে, তাদের প্রতি বছর মানে 2 বছর মানে দ্বিবার্ষিক যে তারা একটা বুলেটিন বের করে, এরকম বুলেটিন প্রায় 24টা তারা বুলেটিন বিভিন্ন ভলিউমে বের করেছে। তো এরা প্রতিনিয়ত এখানে কি ন্যাশনাল হার্বেরিয়ামটা কি গবেষণা করতেছে বিভিন্ন উদ্ভিদ নিয়ে। বর্তমানে যেটা আছে আমরা যখন গিয়েছিলাম মনে আছে যে তারা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হিলট্রেক্সের ভাস্কুলার প্লাস উদ্ভিদগুলোর ফ্লোরা তারা করছিলেন, উদ্ভিদ নিয়ে রিসার্চ করছিল। প্রায় 30,000 উদ্ভিদ তারা সংগ্রহ করেছে, যে কালেকশন করেছে যে ইয়ার জন্য, রিসার্চের জন্য। তো সেইখান থেকে দেখা গেল যে প্রায় 1600 উদ্ভিদের তালিকা তারা করেছে, এবং হচ্ছে এর মধ্যে প্রায় 51টি প্রজাতি নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, হিলট্রেক্সে। এবং বাংলাদেশে যে বিজ্ঞানীরা যে গবেষণা করছেন যে হার্বেরিয়ামের ইয়াতে, তো এরকম নতুন 2টা প্রজাতি তারা বের করেছে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের কর্মকর্তারা, বৈজ্ঞানিক কর্মকর্তারা, যে 2টা নতুন প্রজাতি, সেই 2টা প্রজাতির মধ্যে হচ্ছে যে এই 2টা প্রজাতি নতুন, একেবারে নতুন 2টা উদ্ভিদ প্রজাতি তারা বের করেছে, যেগুলো কিনা জীববিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে নতুন একটা অবদান এটা। এবং বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন 170টা প্রজাতি তারা বের করেছেন।
তো এই পর্যন্ত এই যে বিভিন্ন ধরনের প্রকাশনা বলো, যে ফ্লোরা অফ ব্রিটিশ ইন্ডিয়া, যখন ফ্লোরা পড়বো, মনোগ্রাফ পড়বো, এগুলো হচ্ছে কি বিভিন্ন প্রকাশনা সম্পর্কীয় কথা, বিবরণী যেটা। তো এই ন্যাশনাল হার্বিরামের এটা একটা যেটা যে এরা প্রতি বছর এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকাশনা বের করে, যেমন হচ্ছে বাংলাদেশ জার্নাল অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি, বা হচ্ছে ফ্লোরা অফ বাংলাদেশ। তো এরকম ফ্লোরা অফ বাংলাদেশের বাংলাদেশের উদ্ভিদগুলো নিয়ে প্রায় হচ্ছে যে 65টা সংখ্যায় 70টি পরিবারের সচিত্র প্রতিবেদন তারা বের করেছে। কয়টা ফ্লোরা অফ বাংলাদেশের 65টি সংখ্যা, ঠিক আছে। এই তথ্যটা কিন্তু বইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপডেট করা হয়নি, পাওয়া না তোমরা যে বইগুলো তোমরা ফলো করো এখন। তো কি বলেছি আমি আবারও বলছি যে এই যে ন্যাশনাল হার্বিরিয়াম তারা যে কাজগুলো করছে, এর মধ্যে হচ্ছে যে ফ্লোরা অফ বাংলাদেশ যে প্রকাশনাটা বের করেছে। ফ্লোরাটা কি? ফ্লোরা অফ বাংলাদেশ আমি বলছি, তাহলে ফ্লোরাটা কি? ফ্লোরাটা হচ্ছে যে কোনো এলাকার বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার উদ্ভিদ রাজির যে নিয়ে যে শ্রেণীকরণমূলক বিবরণ বা যে প্রকাশনাটা থাকে, সেই প্রকাশনাটাকে বলা হয় ফ্লোরা বলা হয়, ঠিক আছে। তো এরকম ফ্লোরা অফ বাংলাদেশে কয়টা করেছে? 63টা প্রকাশনা বের করেছে, যেখানে কিনা তোমার প্রায় 75টা কিছু আছে উদ্ভিদের সচিত্র প্রতিবেদন দেওয়া আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত এই যে ন্যাশনাল হার্বিরিয়াম প্রায় 226টি বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম উদ্ভিদের তালিকা তারা বের করেছে, এবং এই পর্যন্ত বাংলাদেশের জন্য নতুন 170টি প্রজাতি তারা বের করেছে, ঠিক আছে। এই হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল হার্বিরিয়াম সম্পর্কে বললাম, ব্যাপক কথা বলে ফেললাম, যেটা আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। অনেকগুলো কথা বই কিন্তু আপডেট করা নাই। তো এই যে বিশেষ করে এই যে বুলেটিনের সংখ্যা বললাম, বা হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদের কথা বইয়ে যেটা লেখা আছে 126টার মতো কথা আছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল হচ্ছে যে 226টাই পর্যন্ত বিলুপ্ত প্রায় উদ্ভিদের সংখ্যা তারা বের করেছেন। এবং হচ্ছে যে প্রকাশনা যেটা বলেছি যে ফ্লোরা অফ বাংলাদেশ যে প্রকাশনাটা, সেটাতে হচ্ছে তোমার 63টি সংখ্যা 75টি পরিবারের কথা বলা, ঠিক আছে। এটা হলো নতুন আপডেটেশন অনুযায়ী নতুন তথ্য যেটা। এবং হচ্ছে যে প্রায় 51টি প্রজাতি নতুন করে প্রজাতি নতুন করেছে, যে নতুন করে নতুন আবির্ভাবে নতুন নতুন প্রজাতির আবিষ্কার করেছে। যে আবার যেটা বলেছি যে 226টি প্রায় বিলুপ্ত প্রায় উদ্ভিদের তালিকা তারা বের করেছে। তো এই হচ্ছে তারা এখনো কাজ করছে, প্রতিনিয়ত ন্যাশনাল হার্বিরিয়াম কাজ করছে, এবং হচ্ছে নতুন নতুন তথ্য বের করছে, এবং হচ্ছে উদ্ভিদ সংরক্ষণে যেটা বলেছে যে তারা বিভিন্ন ন্যাশনাল হার্বিরিয়ামের বেশ কিছু, এটা আসলে কি একটা এলাকা ন্যাশনাল যে কোনো হার্বিরিয়াম হচ্ছে কোনো একটা এলাকার, সেই এলাকার যে উদ্ভিদ বৈচিত্র্যের যে একটা প্রতিচ্ছবি। আসলে আমরা জানি যে এই পৃথিবীতে কি প্রায় 5 লক্ষাধিক বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে, তাতে বিভিন্ন ধরনের কি ভেরিয়েশন রয়েছে, সেটা বলতে পারো আকার আকৃতিতে বলতে পারো, গঠন বৈচিত্র্য বলতে পারো, জিনগত বৈচিত্র্য বলতে পারো, বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে, তাতে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য দেখা যায় উদ্ভিদগুলোর মধ্যে। তো উদ্ভিদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে। তো হার্বিরিয়াম হচ্ছে যে কোনো এলাকার যে হার্বিরিয়ামটা, সেই এলাকার বলা যায় যে একটা উদ্ভিদরাজির প্রতিচ্ছবি, যেটা হ্যাঁ যেখানে উদ্ভিদ সমূহ সংগ্রহ করা হয়। তো এইরকম এই যে যদি বলি যে হার্বিরিয়াম তার বাংলাদেশে যে ন্যাশনাল হার্বিরিয়াম রয়েছে, সেটা লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? যে কোনো হার্বিরিয়ামের ক্ষেত্রে যদি বলো বা বাংলাদেশের প্রেক্ষাপটেই বলো, যে লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে কি, এটা হচ্ছে উদ্ভিদ সমূহ কি শুষ্ক উদ্ভিদ সমূহ কি মাঠ পর্যায়ে জরিপ, যে কোনো এলাকার উদ্ভিদ করতে গেলে উদ্ভিদ সম্পর্কে জানতে হলে প্রথমে কি করতে হবে? সেই এলাকা সার্ভে করতে হবে, জানতে হবে, জরিপ করতে হবে যে ওই এলাকায় কত প্রজাতির উদ্ভিদ রয়েছে, কত সংখ্যক উদ্ভিদ রয়েছে, ঠিক আছে। তো এই যে ন্যাশনাল হার্বিরিয়াম, সেটার একটা লক্ষ্য হচ্ছে কি মাঠ পর্যায়ে উদ্ভিদের জরিপ করা, এবং হচ্ছে কি নমুনা সংগ্রহ করা। এই যে জরিপ করা হচ্ছে, সে জরিপের পরে কি জরিপ করা হয়, তাহলে কি করা হয়? জরিপ করে জানা যায় যে কত প্রজাতি বা কত সংখ্যক উদ্ভিদ রয়েছে, কত ভ্যারাইটির উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ রয়েছে, এবং হচ্ছে এটা জানা যায় কোন এলাকায় কোন উদ্ভিদটা রয়েছে। উদ্ভিদের বাসস্থান সম্পর্কে জানা যায়, উদ্ভিদের বাস্তুতন্ত্র সম্পর্কে জানা যায়, হ্যাঁ উদ্ভিদের প্রাচুর্য সম্পর্কে জানা যায় কিসে? এই জরিপের মাধ্যমে। হ্যাঁ সেটা করা হয়। এবং এর মাধ্যমে আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য, যে আমরা জানতে পারি যে কোন উদ্ভিদটা কোন এলাকায় বেশি প্রাচুর্য রয়েছে, বা কোন এলাকাটা কোন উদ্ভিদগুলো হারিয়ে যাচ্ছে। এতে কিন্তু আমরা এন্ডেঞ্জার্ড স্পেসিস বলো বা হচ্ছে যে এন্ডেমিক স্পেসিস বলো, এমন অনেক প্রজাতি আছে কোন একটা নির্দিষ্ট এলাকায়, সেই প্রজাতিগুলো যদি থাকে সেই এলাকায় থাকে, আর অন্য কোনো এলাকায় দেখা যায় না, সেটাকে কিন্তু সেটা বলা হয় যে এন্ডেমিক প্ল্যান্টস বা আবদ্ধ, ওই এলাকায় আবদ্ধ উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। তো এই যে সার্ভেগুলো করা হয় বা জরিপগুলো করা হয়, এগুলো ন্যাশনাল হার্বিরিয়ামের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তারাও রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই সার্ভেগুলো সাধারণত করে থাকে, এবং এতেই কিন্তু জানা যায় যে কোন উদ্ভিদটা কোন এলাকায় সীমাবদ্ধ
বা কোন এলাকায় প্রাচুর্যতা রয়েছে উদ্ভিদের, কোন প্রজাতি, বা কোন প্রজাতিগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু জানা যায়। এবং এই জানাটা কিন্তু ন্যাশনাল হার্বেরিয়ামের একটা লক্ষ্য এবং উদ্দেশ্যের মাঝে পড়ে। এবং এটা আরেকটা জিনিস যে ন্যাশনাল হার্বেরিয়ামের একটা কাজ উদ্দেশ্য হচ্ছে কি, উদ্ভিদ নমুনা সমূহকে শুষ্ক অবস্থায় এটাকে সংগ্রহ করা। এবং এই যে উদ্ভিদগুলোকে সংগ্রহ করা হলো, সেই উদ্ভিদগুলোকে সংগৃহীত উদ্ভিদের নমুনা শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসকরণ, এটা ন্যাশনাল হার্বেরিয়ামের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। যে উদ্ভিদগুলোকে যে তারা সংগ্রহ করেছে সেটা কি করে, এটাকে নমুনাসমূহ সংগ্রহ করেন, শনাক্ত করেন, নামকরণ করেন এবং হচ্ছে একটা যে নিয়মতান্ত্রিক উপায় আছে, যে নিয়ম সাজিয়ে কি করে শ্রেণীবিন্যাস করা হয়। তো এটা একটা আর এটা হচ্ছে যে শ্রেণীকরণমূলক যে গবেষণার জন্য এটা সহায়তা করে। এটা গুরুত্বের মাঝেও পড়বে, আমি পরে আসতেছি। তারপর কি করা যায়, এটা বিলুপ্ত পায় উদ্ভিদ সম্পর্কে তথ্য জানা, বা উদ্ভিদের যদি উদ্ভিদ সম্পর্কে সমগ্র উদ্ভিদ রাজি সম্পর্কে ওই এলাকার নির্দিষ্ট ভৌগোলিক এলাকার যে উদ্ভিদগুলো আছে সে সম্পর্কে তথ্য জানা, সঠিক তথ্য জানা, উদ্ভিদ নমুনা সমূহকে সংরক্ষণের পদ্ধতি জানা, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সম্পর্কে জানা, কোন উদ্ভিদটা গুরুত্বপূর্ণ, কোন উদ্ভিদটা দুষ্প্রাপ্য, কোন উদ্ভিদটা ঐতিহাসিক, কোন উদ্ভিদের কোন গুণ রয়েছে, কোনটা তেল উৎপাদন করে, কোনটা বাঁশ উৎপাদন করে, কোনটাতে তন্তু পাওয়া যায়, কোনটার ঔষধি গুণ রয়েছে, এরকম বিভিন্ন তথ্য প্রদান করা হচ্ছে হার্বেরিয়ামের একটা উদ্দেশ্য বা লক্ষ্যের মাঝে পড়ে। ঠিক আছে। এবং হচ্ছে যে বললাম যে উদ্ভিদের বাস্তুতন্ত্র জানা যায়, পরিবেশ প্রতিবেশী জৈব বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা দেওয়াটাও হচ্ছে কি এই ন্যাশনাল হার্বেরিয়ামের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি হার্বেরিয়াম, তাহলে যে হার্বেরিয়ামের কথা বললাম, হার্বেরিয়ামটা কত টাইপের হতে পারে, প্রকারভেদটা কি, উদ্দেশ্য এবং কার্যকারিতার উপর যদি ভিত্তি করে বলি যে হার্বেরিয়ামটা মেইনলি দুইটা প্রকার, একটা হচ্ছে কি সাধারণ হার্বেরিয়াম, আর একটা হচ্ছে কি বিশেষ হার্বেরিয়াম। কি বললাম যে হার্বেরিয়ামটা কত প্রকার, হার্বেরিয়ামটা উদ্দেশ্য এবং কিসের বেসিসে বললাম, যে উদ্দেশ্য ও কার্যকারিতার ভিত্তিতে যদি বলি, দুই প্রকার, একটা কি সাধারণ, আরেকটা হচ্ছে বিশেষ। সাধারণ হার্বেরিয়ামটা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ এনে যে জায়গায় রাখা হয়, যেটা ধারণ করা হয়, মানে অল ওভার সব রকম উদ্ভিদ সেটা সম্পর্কে জানা যায় যেখানে যে হার্বেরিয়ামে, সেটা হচ্ছে কি সাধারণ হার্বেরিয়াম। এ থেকে বিভিন্ন তথ্য পরবর্তীতে বিভিন্ন কাজে লাগানো যায়। এই হার্বেরিয়াম থেকে বিভিন্ন রকমের তথ্য, যে কোনো হার্বেরিয়াম থেকে তো অনেক তথ্য পাওয়া যায় প্রতিদিন, কিন্তু সাধারণ হার্বেরিয়ামে কি থাকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ এনে এটাতে কালেকশন করা হয় এই হার্বেরিয়ামে, সাধারণ হার্বেরিয়ামে। আর বিশেষ হার্বেরিয়াম যখন কোনো একটা বিশেষ উদ্ভিদকে রাখা হয়, হতে পারে সেটা কোনো ভেষজ উদ্ভিদ হতে পারে, বা কোনো স্পেসিফিক কোনো কিছু উদ্ভিদকে সংগ্রহ করা হয়, সেটাকে বলা হয় যে বিশেষ হার্বেরিয়াম। তো এরকম হার্বেরিয়াম আবার অনেকগুলো আছে। যেমন হচ্ছে যদি বলি আঞ্চলিক হার্বেরিয়াম, এটা আবার কয়টা টাইপ করলাম দেখো, একটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটা, এটা হচ্ছে গবেষণা হার্বেরিয়াম। আরেকটা টাইপ কি বললাম যে আঞ্চলিক হার্বেরিয়াম। ঠিক আছে। এই হচ্ছে তিন বিশেষ হার্বেরিয়ামের মধ্যে, যেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত দেখা যায় যে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা কাজের জন্য বা কোনো কিছু তথ্য জানার জন্য, যে হার্বেরিয়াম শিক্ষার্থীদের জ্ঞান দেওয়ার জন্য বা তথ্য সংগ্রহ মানে তথ্য প্রদানের জন্য যে হার্বেরিয়ামগুলো করা হয়, বা যেখানে গেলে শিক্ষার্থীরা কি আমরা বিভিন্ন যে স্টাডি ট্যুরে যাও, তোমরা বিভিন্ন তথ্য জানতে পারো, বা সেটার জন্য যে হার্বেরিয়ামটা আছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য হার্বেরিয়াম। আর হচ্ছে গবেষণা, যেখানে গবেষণা কাজের জন্য যে হার্বেরিয়ামগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গবেষণা হার্বেরিয়াম। আর হচ্ছে আঞ্চলিক বা আঞ্চলিক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বা কোনো অঞ্চলে নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ সমূহের যে সংরক্ষণ, সেটাকে বলা হচ্ছে যে আঞ্চলিক হার্বেরিয়াম। এই হচ্ছে যে হার্বেরিয়ামের প্রকারভেদ, একটা কি বলেছি সাধারণ হার্বেরিয়াম, আর একটা হচ্ছে কি বিশেষ হার্বেরিয়াম। তো হার্বেরিয়ামের গুরুত্ব কি, এই যে হার্বেরিয়ামে এত কথা বলছি, আচ্ছা
হার্বেরিয়ামের গুরুত্ব কি যদি বলি, হার্বেরিয়ামের গুরুত্বের কথা, হার্বেরিয়ামের গুরুত্ব প্রথম কথাটাই আসবে যে শ্রেণীকরণমূলক গবেষণা। ঠিক আছে, শ্রেণীকরণমূলক গবেষণা কার্যালয়, এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। দিস ইজ দ্য মেইন পয়েন্ট হার্বেরিয়ামের। এই যে তোমরা শ্রেণীবিন্যাসগুলো পড়ো, বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস তোমরা পড়েছো না, যে অ্যাংলার প্লান্টন, হাকিনসন, বেসি, আমাদের শ্রেণীবিন্যাসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। তো বেশিরভাগ শ্রেণীবিন্যাস দেখা যায় যে কিভাবে করা হয়, এই যে হার্বেরিয়ামের উপর ভিত্তি করে রচনা করা, হার্বেরিয়ামের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসগুলো রচিত বেশিরভাগ ইয়াতে। তো হার্বেরিয়ামে কি হয় যে বিভিন্ন অঞ্চল থেকে উদ্ভিদ নমুনাসমূহ সংগ্রহ করে এনে এখানে রাখা হয়, যার মধ্যে কি থাকে যে উদ্ভিদ, এবং এ থেকে কি করা যায় উদ্ভিদ সম্পর্কে জানা যায় খুব সহজে, খুব অতি মানে কম সময়ে হার্বেরিয়ামে বসে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে সহজেই জানা যায় উদ্ভিদ সম্পর্কে। এবং এটা কি করা হয়েছে শ্রেণীবিন্যাসবিদদের শ্রেণীবিন্যাসকরণে সহায়তা করে উদ্ভিদকে। তো এখানে দেখা যায় যে ঋতুভিত্তিক বলো বা কোন সিজনে কোন ফুল ফুটে বা কোন ফল ইয়ে হয়, বা হচ্ছে যে উদ্ভিদের ফুল ফল ধারণের সময় বলো, বা বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে সমন্বয়ের কথা বলো, বা তাদের মধ্যে যে মধ্যে এক প্রজাতি সমূহের প্রজাতি বলো, বর্গ বলো বা পরিবার বলো, এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে বা তাদের মধ্যে যে মিলগুলো আছে সেগুলো তুলনা করতে সহায়তা করে এই হার্বেরিয়াম। ঠিক আছে, যে শ্রেণীকরণের মূলক গবেষণা কার্যালয় হিসেবে হার্বেরিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। যে শ্রেণীবিন্যাস বিজ্ঞান কি করেন, যে শ্রেণীকরণমূলক যে তারা যে শ্রেণীবিন্যাসগুলো প্রদান করেছে বেশিরভাগই হচ্ছে হার্বেরিয়ামের উপর ভিত্তি করে করেছে। ঠিক আছে, যে হার্বেরিয়ামে যে নমুনাগুলো থাকে সেগুলো থেকে তথ্য নিয়ে তারা কি করেছে, শ্রেণীবিন্যাসগুলো করেছে। দ্বিতীয় নম্বর যদি বলি যে হার্বেরিয়ামের গুরুত্বের কথা, সেটা হচ্ছে যে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ কিভাবে, এটা যে বলি যে হার্বেরিয়াম তো কি হয় যে বিশাল সংখ্যক উদ্ভিদের একটা সংগ্রহশালা বা মিউজিয়াম বলা হয়, যেখানে অসংখ্য উদ্ভিদ থাকে এবং কোনো উদ্ভিদ সম্পর্কে যদি কোনো কিছু জানা যায় বা জানা প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে হার্বেরিয়ামের কোনো বিকল্প নেই, হার্বেরিয়াম থেকে তথ্য সহজেই করা যায়। তো সেক্ষেত্রে বলা যায় যে তথ্য সরবরাহের ক্ষেত্রে হার্বেরিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ এখানে এট এ টাইম অসংখ্য উদ্ভিদ থাকে, অসংখ্য উদ্ভিদ সম্পর্কে বর্ণনা থাকে, আর সেখান থেকে জানা যায় উদ্ভিদের বৈশিষ্ট্য থাকে, সবকিছু এখানে থেকে কি ধারণা পাওয়া যায়। তারপর যদি বলি যে 3 নম্বর বৈশিষ্ট্যের কথা, 3 নম্বর যদি বলি গুরুত্ব, যদি নাম্বারিং এভাবে যদি বলি, তাহলে কি সংরক্ষণের কথা আসে, সংরক্ষণের কথা আসতে পারে, শনাক্তকরণের কথা আসতে পারে। ঠিক আছে, সংরক্ষণের কথা যদি বলি, তো উদ্ভিদ নমুনা সমূহ, হার্বেরিয়ামটা হচ্ছে কি উদ্ভিদ নমুনা সমূহের সংগ্রহশালা বা সংরক্ষণাগার বলা হয় হার্বেরিয়ামকে। তো উদ্ভিদকে যদি নমুনা সংগ্রহ করতে বলো, সংরক্ষণের ক্ষেত্রে যে হার্বেরিয়াম তো একটা নমুনা সংরক্ষণাগার বা জাদুঘর, তো সেখানে কি করা উদ্ভিদ সমূহ সংরক্ষণ করতে হলে কোথায় করতে হবে, সেটা হলো হার্বেরিয়ামে করা যায়। যে কোনো একটা উদ্ভিদ, সেটা বিলুপ্তকার বলো বা প্রয়োজনীয় কোনো উদ্ভিদ বলো, যে কোনো উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে হার্বেরিয়ামটা ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর শনাক্তকরণের ক্ষেত্রে যদি বলি যে দেখা যায় যে হার্বেরিয়ামে অনেক ধরনের নমুনা থাকে, উদ্ভিদ থাকে, তাদের বিভিন্ন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এবং হচ্ছে কোনো প্রজাতি বা নতুন যখন এই যে প্রতিনিয়ত উদ্ভিদ সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে, জরিপ করা হচ্ছে, নতুন নতুন উদ্ভিদ বের করা হচ্ছে, যে কোনো উদ্ভিদকে নতুন বলে যদি জানা যায়, বৈজ্ঞানিকরা যারা গবেষণা করছেন, গবেষকরা তখন কি করে যে হার্বেরিয়ামে যে নমুনাগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে তারা দেখে উদ্ভিদ নমুনা কোন উদ্ভিদটা কোন পরিবারের অন্তর্ভুক্ত, কোন বর্গের অন্তর্ভুক্ত, কোন প্রজাতি, তার গণটা কি, এটা কি করে হার্বেরিয়ামের যে নমুনাগুলো আছে সেগুলো থেকে তারা তথ্য নিয়ে সেই উদ্ভিদটাকে শনাক্ত করতে পারে। তো হার্বেরিয়ামের মাধ্যমে কি করে উদ্ভিদ নমুনা শনাক্তকরণের কথা বলো বা নামকরণ কথা বলো বা শ্রেণীবিন্যাসকরণ বলো, এক্ষেত্রে বিশাল ভূমিকা হার্বেরিয়ামের। ঠিক আছে, এরপর আসলে যদি বলি যে বিলুপ্ত প্রায় উদ্ভিদের সম্পর্কে জানার জন্য, তো দেখা যায় যে এই যে হার্বেরিয়াম থেকে জানা যায় যে কোন উদ্ভিদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলেছি 5 নম্বর পয়েন্টে কি বলেছি, যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সম্পর্কে জানা। হ্যাঁ, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সম্পর্কে জানা। বিলুপ্ত মানে কি, বিলুপ্ত মানে যে উদ্ভিদগুলো একসময় ছিল এখন সেটা নাই, সেটা হচ্ছে বিলুপ্ত। আর বিলুপ্ত প্রায় মানে কি, যে উদ্ভিদগুলো কি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে সেগুলোকে বলা হয় বিলুপ্ত প্রায়। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? বিলুপ্ত মানে কি একটা সময় ছিল, যেগুলো এখন নেই সেগুলোকে বিলুপ্ত বলা হচ্ছে। আর বিলুপ্ত প্রায় মানে কি, যেগুলো আছে সংখ্যা খুবই কম কিন্তু বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। তো এরকম উদ্ভিদের
তালিকা প্রস্তুতের ক্ষেত্রে হার্বেরিয়াম বা জানার জন্য হার্বেরিয়াম ভূমিকা অপরিসীম। একটা এক্সাম্পল দিচ্ছি, যে কলকাতায় যে ইয়াটা আছে, যে ন্যাশনাল হার্বেরিয়ামটা আছে, সেখানে যে ন্যাশনাল হার্বেরিয়াম, সেখান থেকে তথ্য পাওয়া যায় যে বাংলাদেশে একসময় প্রায় 16 প্রজাতির বেত গাছ ছিল, ক্যালামাস যেটা, ঠিক আছে। তো এখন দেখা গিয়েছে যে মাত্র 8টি প্রজাতি রয়েছে। তো এই যে বাংলাদেশে 116 প্রজাতির বেত গাছ ছিল, সেটা কিভাবে জানা গিয়েছে? সেই কলকাতার হার্বেরিয়াম থেকে যে তথ্য আছে বা নমুনা আছে, সেখান থেকে জানা গিয়েছে যে বাংলাদেশে কি ছিল। ওটা কিভাবে জানা গেছে? এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে কিভাবে জানা গেছে এটা বাংলাদেশের কলকাতা এখানে আছে। কারণ যখন হার্বেরিয়ামের জন্য কোনো উদ্ভিদ সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে কি করা হয়? সংগ্রহ করার সময় সেখানকার লোকালিটি, হ্যাঁ, কোন জায়গা, লোকালিটি মানে কোন জায়গায়, এটা বাসস্থান কোথায়, সেখান থেকে জানা যায়। তো যিনি সংগ্রহ, যখন দেখা গেছে যে এটা বাংলাদেশের একটা উদ্ভিদ, একটা সময় ছিল বাংলাদেশের 16টা প্রজাতি ছিল, বর্তমানে কি আছে? বাংলাদেশে 8টা প্রজাতি রয়েছে বেতের। এটা এই হার্বেরিয়াম থেকে রক্ষিত নমুনা থেকে জানা যায়। তার মানে কি, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আর একই সাথে বলা যায় যে আরেকটা জিনিস, যেটা যে উদ্ভিদের বাসস্থান সম্পর্কে জানা যায়। বাসস্থান সম্পর্কে কিভাবে জানা যায়? যখন উদ্ভিদ নমুনা সংগ্রহ করা হয়, তোমাদেরকেও বলছি যে তোমরা যখন উদ্ভিদ, এই যে প্র্যাকটিক্যালের জন্য স্পেসিমেন কালেকশন দিতে হয়, উদ্ভিদ জমা দিতে হয়, যে হার্বেরিয়াম শীট জমা দিতে হয়। আচ্ছা, একই সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা একটা খুব ভালো একটা শীট নাই, এখান থেকে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, এটা একটা শীট দেখা যাচ্ছে আশা করি সবার। যদিও এটা ভালো, খুব একটা ভালো না, আমি যেটা পেয়েছি এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা কি হার্বেরিয়াম শীট তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমি একটা তোমাদেরকে স্যাম্পল শীট দেখাবো, দেখা যাচ্ছে আশা করি। তো যদিও এখানে কি নেই, এই যে শীটটা আছে, যে উদ্ভিদ সমূহ যেটা কথা বলছি, যে নমুনা সমূহ সংগ্রহ করে যে একটা শীট মাউন্টিং পেপারে বা একটা যে একটা মোটা শীটে রাখা হয়, সেই শীটটাকে বলা হচ্ছে, যে এই যে শীটটা, এটাকে বলা হয় কি আর্ট পেপারের মতো শীটটা, সেই শীটটাকে বলা হয় হার্বেরিয়াম বলা হয় শীট। এবং এইটার এক পাশে ডান দিকে বা বাম দিকে হতে পারে, সেটা একটা লেবেল লাগানো থাকে, এটাকে বলা হয় লেবেলিং। এইগুলোর কিন্তু মাপ আছে, মাপ ছাড়া না কিন্তু, ঠিক আছে। তো এই যে শীটটার কথা বলছি, যে এখানে এই শীটের মধ্যে কি করা হয়, যে এই হার্বেরিয়ামটা গাছ রাখা হয়, এবং এখানে একটা কি তালিকা দেওয়া থাকে, লেবেলিং থাকে, এখানে লোকাল নেম থাকে, সাইন্টিফিক নেম থাকে, কালেক্টেড বাই থাকে, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আরেকটা জিনিস থাকে, যেটা লোকালিটি থাকে, মানে কি কোথা থেকে পাওয়া গিয়েছে এটা। তো যখন কিনা উদ্ভিদ কালেকশন করা হবে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে কোন স্থান থেকে পাওয়া গিয়েছে এটা, সেটাও কিন্তু সাথে সাথে লিখে রাখা হয়, যে লোকালিটিতে লেখা রাখা হয় যে কোন জায়গার এটা উদ্ভিদ। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন হার্বেরিয়াম করা হবে, তখন ওই জায়গাটা জানা থাকলে বোঝা যাবে যে এই উদ্ভিদটা এই জায়গায় পাওয়া গেছিল, হ্যাঁ, বা এটা প্রাপ্তিস্থান বা জন্মস্থান বা যেটা বাসস্থান যাই বলো না কেন, যে বাসস্থানটা কোন জায়গায়, এই লোকালিটিটা লেখা থাকলে বা কোন জায়গায় পেয়েছো সেখানে যদি জায়গাটার নাম লেখা থাকে, তাহলে বোঝা যাবে যে এটা বাসস্থানটা কোথায়, ঠিক আছে। তো এটা এভাবেও জানা যায়। তো যেটা বলছি, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদের সম্পর্কে জানা যায়, উদ্ভিদের বাসস্থানটা জানা যায়, কোন উদ্ভিদ কোথায় আছে পাওয়া যায় সেটা সম্পর্কে, উদ্ভিদের ধারণা পাওয়া যায় বাসস্থান সম্পর্কে। তারপরে যে যদি বলো যে উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে শিক্ষা বলো, প্রশিক্ষণ বলো বা গবেষণায় বলো, এটার জন্য কিন্তু হার্বেরিয়ামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ হার্বেরিয়ামে যে তথ্যগুলো আছে এগুলো শিক্ষার্থীদের জন্য বা গবেষকদের জন্য খুবই গুরুত্ব বহন করে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো গুরুত্ব আছে। আবার হচ্ছে আরেকটা যদি বলি, যে হার্বেরিয়াম যেটা উদ্ভিদ বিজ্ঞানের যে বিভিন্ন যে প্রকাশনা যে দেখা যায়, যেটা বলে যে ফ্লোরা বলো, মনোগ্রাম বলো, রিভিশন বলো, এই প্রকাশনাগুলো জন্য হার্বেরিয়াম গুরুত্বপূর্ণ। কিভাবে, যেটা আমি যে ফ্লোরা কি বলেছি, যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার যে শ্রেণীকরণমূলক বিবরণ বা প্রকাশনা, সেটাকে বলা হচ্ছে ফ্লোরা। আর যদি বলি যে মনোগ্রাম, যদি বলি মনোগ্রামটা হচ্ছে কোনো পরিবার, উপপরিবার বা গণের যে শ্রেণীকরণমূলক বিবরণ, সেটা, এটা অবশ্য সমগ্র পৃথিবী ব্যাপী মনোগ্রামটা। তো এটার জন্য হার্বেরিয়ামের গুরুত্ব রয়েছে, ঠিক আছে এক্ষেত্রে। তো এই হলো হার্বেরিয়ামের গুরুত্বের কথা যেটা বললাম। এবার আসো যে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললেই না, যে হার্বেরিয়াম কিভাবে করবে তাহলে তোমরা। তো যেটা প্রথমেই বলেছিলাম, যে আমাদের এই টপিকসটা, আজকের টপিকসটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা এখান থেকে জানতে পারবো যে হার্বেরিয়াম কিভাবে করব। হার্বেরিয়ামের কতগুলো প্রসেস রয়েছে। আমি যদি খুব সহজে বলি, খুব সংক্ষিপ্তভাবে বলি, যেটা আমরা নর্মালিতে আমরা যেভাবে কালেক্ট করি, সেটা হচ্ছে যে তোমরা দেখেও এসছো যে ন্যাশনাল হার্বেরিয়াম প্রসেস, অরিজিনাল প্রসেস কিরকম যে হার্বেরিয়াম করার। আর আমরা যেটা করি তোমাদেরকে, যেটা আমাদের ইয়াতে হয়, যেটা হচ্ছে যে সাধারণত রৌদ্রোজ্জ্বল বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে দিনে
হার্বেরিয়াম করতে বলা হয়। কালেকশনের জন্য তোমরা বের হবা, সেটা দলগতভাবে বের হতে পারো বা পার্সোনাল ইন্ডিভিজুয়ালি বের হতে পারো। সেক্ষেত্রে কি করবা, সাথে কেচি, ছুরি, তারপর পলিথিন ব্যাগ, কাগজ, কলম, ফিল্ড নোটবুক মাস্ট তোমাদের সাথে থাকতে হবে। ঠিক আছে? তো এখনকার পরিস্থিতিতে বের হতে বলছি না, গাছ কালেকশন যখন পরিস্থিতি নর্মাল হবে দেন তোমরা এই হার্বেরিয়ামের জন্য কালেকশনে বের হবে। ঠিক আছে? তো কি করবে, উদ্ভিদ বাছাই করবে যখন, তখন দেখা যাবে যে আমরা সাধারণত মাটির কাছাকাছি যে উদ্ভিদগুলো থাকে, বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো, সাধারণত সেই উদ্ভিদগুলো আমরা কালেকশন করতে বলি তোমাদেরকে। তোমরা সেক্ষেত্রে কি করবা, কিছু উদ্ভিদ কি থাকে যে টান দিলেই উঠে আসে, আবার কিছু উদ্ভিদগুলো একটু শক্ত, সেক্ষেত্রে কি করবা, কাঁচি, ছুরি এগুলো দিয়ে গাছের কি অংশ মাটি থেকে নিয়ে কি করতে হবে, মূল সহ, কিছু উদ্ভিদ আছে মূল সহ নিতে হয়। উদ্ভিদের যখন যে সমস্ত উদ্ভিদে ফুল থাকে তোমরা চেষ্টা করবে সবসময় ফুল সহ গাছ কালেক্ট করতে। ঠিক আছে? ফুল, ফল এগুলো কিন্তু আইডেন্টিফাইং ক্যারেক্টার। ঠিক আছে? যে এগুলো দ্বারা উদ্ভিদ শনাক্ত করা যায়। অনেক সময় শুধুমাত্র পাতা দেখে কিন্তু শনাক্ত করা যায় না, গাছ দেখে কিন্তু শনাক্ত করা যায় না। সেক্ষেত্রে দেখা যায় যে সিমিলার যে প্রজাতিগুলো আছে যে একই টাইপের, সেগুলোতে ফুলের বৈচিত্র্যতা থাকে, ফলের আকৃতিতে পার্থক্য থাকে, ফুলের আকৃতিতে, কালারে, পাপড়ির সংখ্যা, এরকম বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন দেখা যায় তাদের মধ্যে। তো এইগুলো কালেক্ট করতে হবে ফুল, ফল সহ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়, হ্যাঁ, এবং হচ্ছে শুষ্ক অবস্থায় মাস্ট। সেটা প্রথমে কালেক্ট করে নিয়ে কি করবা, পলিথিনে নিয়ে মুখ বন্ধ করে রাখবে। এটা শুষ্ক অবস্থায় কালেক্ট করতে হবে যাতে বাতাস না ঢুকে। এবং যেটা অন্যতম যে কথাটা যেটা বললাম যে ফিল্ড নোটবুক, কেন তোমরা যখন যেখানে যাবা যে উদ্ভিদ, ওখানে লিখে রাখবা যে উদ্ভিদটা নিয়েছো সেটা নাম লিখে রাখবা। দু একটা বৈশিষ্ট্য পারলে সাথে সাথে লিখে রাখতে পারো। লোকালিটি যেটা বলেছিলাম যে আগেও, যেটা বাসস্থান কোথা থেকে পেয়েছো সেই জায়গাটা, ডেটটা লিখবে। উদ্ভিদের যদি তুমি নাম জানো, স্থানীয় একটা নাম থাকে, সেই স্থানীয় নামটা লিখবে। যদি না জানো তবে সেক্ষেত্রে অবশ্যই বই কিংবা শিক্ষকের সাহায্যে সেটা তোমরা নামটা লিখতে পারো। তো সেটা সেভাবে নিবে, কালেকশন করবে। তো এরকম অনেকগুলো গাছ যখন যেদিন পাবে সেদিন গাছ অনেকগুলো কালেকশন করবে। সেটা হচ্ছে তোমাদেরকে আসলে কি এটা কারেক্ট হার্বেরিয়ামের প্রসেসিং বলতে পারো, বা তোমাদেরকে যেটা আমি বলছি যে হার্বেরিয়াম তোমরা কিভাবে কালেকশন করবে। ঠিক আছে? আমরা যে শুধু তোমাদেরকে সব সময় যে কালেকশন আমরা নিয়ে যাবো আমাদের তত্ত্বাবধানে সেটা না, তোমরা ইন্ডিভিজুয়ালি করতে পারো বা দলগতভাবে, যখন সিচুয়েশন ভালো হবে, দেশের পরিস্থিতি যখন নর্মাল তোমরা ক্লাসে যাবে তখন। এখনকার কথা বলছি না, কিন্তু তোমরা শিখে রাখো, তোমাদের ক্লাসের সাথে এটা বলে দিচ্ছি, যেটা যে তোমরা এইভাবে কালেকশন করবে এবং হচ্ছে কি এটা ফিল্ড নোটবুকে লিখে রাখবে। দেন এটা বাসায় এসে কি করবে, হার্বেরিয়াম করার জন্য কিন্তু কি দরকার, যে শীটটা আমি দেখিয়েছি হার্বেরিয়াম শীট, সেই শীটে কিন্তু এসে সাথে সাথে লাগিয়ে দিবে না। এটা প্রথমে কি করতে হবে, শুকাতে হবে। কি বলেছে, হার্বেরিয়ামটা শুষ্ক অবস্থায় সংরক্ষণ করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে কি করবে, তোমরা শুকিয়ে নিবে। কিভাবে শুকাবে, যেহেতু তোমাদের বাসায় যে প্রেসিং যে মেশিনটা যে আছে, যে চাপ যন্ত্র হার্বেরিয়াম, যেটা তোমরা ন্যাশনাল হার্বেরিয়াম যে দেখে এসছো, আমাদের কলেজেও একটা আছে ডিপার্টমেন্টে। তো ওরকম যেহেতু আমাদের বাসায় নেই, কারো বাসায়, সেহেতু সেটা কি করবে, বিছানার যে তোষক, শক্ত তোষক বা জাজিমের নিচে গাছগুলোকে পেপারে মুড়ে, নিউজ পেপারে রেখে সুন্দর করে পাতাগুলো বিছিয়ে সেটা কালেকশন করবে।
তোমাদেরকে হার্বিয়াম শীটের যেটা কথা বলেছি যে আমরা এই সাইজটা দেখিয়েছি, সাধারণত আমরা এই সাইজে তোমাদেরকে বলি যে হার্বিয়াম শীট করতে। হ্যাঁ, এটা একটা বাউন্ডারি পেপার, মানে আর্ট পেপার, ঠিক আছে, শক্ত একটা আর্ট পেপার। এখানে এটার একটা সাইজ দেওয়া আছে, আমেরিকান সাইজ যেটা বলছি যে 29x42 সেন্টিমিটার, বা কিউ সাইজ যেটা হচ্ছে 26.5x42 সেন্টিমিটার। তো এইটা ইয়া করা হয়, এবং হচ্ছে একটা প্রেসার, যেটাতে বলেছি যে হার্বিয়াম গাছ যখন কালেকশন করা হয় তখন সেটাকে এনে শুকানো হয়। তো শুকানোর জন্য একটা মেশিন আছে, যেটা যে প্রেসার মেশিন বা যন্ত্র, যেটা চাপ যন্ত্র, যেটা আমাদের বাসায় সাধারণত তোমাদের থাকে না, আমাদেরও মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আছে, তোমাদের কলেজে আছে। কিন্তু যেহেতু বাসায় তোমরা কালেকশন করবে কিভাবে, তাহলে সেই গাছ কালেকশন করে এনে পরিষ্কার সুন্দর করে বিছাবে, একদম প্রত্যেকটা পাতা পাতা অনেক সুন্দরভাবে, যেটাকে বলা হয় নিউজ পেপারে রেখে বিছানা তোষক বা জাজিমের নিচে রেখে দিবে। প্রতিদিন প্রথম 3-4 দিন প্রতিদিন কি করবে, যে পেপারটা চেঞ্জ করে দিবে। দেন এটা যখন দেখবে যে শুকিয়ে আসছে, শুকিয়ে কিন্তু সুন্দর কালার থাকবে, ডিসকালার হবে না। ভেজা অবস্থায় রাখলে কিন্তু কালার ডিসকালার হয়ে যায়, ভেজা অবস্থায় যদি শুকাতে চাও। তোমরা কখনোই হার্বিয়াম শীটটাকে কাঁচা গাছ লাগিয়ে দিবে না, বা যেরকম ফাঙ্গাস পড়া বা অবিকৃত মানে বা ডিফেক্টেড কোনো জিনিস লাগাবে না, ঠিক আছে। যেটা বলা হচ্ছে যে তোমরা কালেকশন যখন করবে, দেন এই গাছগুলো শুকিয়ে সুন্দরভাবে প্রেস করবে, তোমরা ইয়াতে আঠা দিয়ে হার্বিয়াম শীটে লাগাতে হবে। এবং এটাতে কি করতে হয়, একটা লেবেল করতে হয়, যে লেবেলটা করতে হয় সেটা সাইজটা কত লিখেছি, লেবেলিং এর সাইজ 10x12 সেন্টিমিটার। সাধারণত হার্বিয়াম শীটের ডান দিকে বা বাম দিকে এটা থাকে। এখানে যে বললাম যে কালেকশনের ডেট লেখা থাকে, লোকালিটি থাকে, তারপর হচ্ছে স্থানীয় নাম, এবং হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম দেওয়া থাকে। তো তোমরা এভাবে গাছ কালেকশন করবে, যেটা হার্বিয়ামে জমা দিতে হয় আমাদেরকে প্র্যাকটিক্যালের জন্য, এবং হচ্ছে একটা রিপোর্ট জমা দিতে হয়। তোমরা স্টাডি ট্যুরে গিয়েছিলে ন্যাশনাল হার্বিয়ামে, তোমাদের সেই রিপোর্টটা আমরা এই বছর হয়তো নিব, সেটা পরীক্ষার সময় যখন আমাদের সেকেন্ড ইয়ারে পরীক্ষা হবে। তো কালেকশন আমরা অনেক গাছ কালেকশন করবো, গাছ সম্পর্কে জানবো আমরা। এরপরে যখন পরবর্তী ক্লাসে যখন ওই যে ফ্যামিলিগুলো নিয়ে আমরা আলোচনা করব, উদ্ভিদের অনেকগুলো দ্বিবীজপত্রী এবং হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ পরিবার নিয়ে আলোচনা করব, তখন আমরা আরো বলবো যে আমাদের কোন গাছগুলো কালেকশন করতে হয়, কোন গাছগুলো আমাদের প্র্যাকটিক্যালের জন্য কি আমরা ব্যবহার করি, ঠিক আছে, বা কালেকশনের জন্য। তো আজকে তোমরা জানলে যে হার্বিয়ামের প্রসেসটা মোটামুটি, যেটা আমি বলেছি যে হার্বিয়ামটা কাকে হার্বিয়াম কিভাবে করতে হবে, যে এই যে বললাম যে রৌদ্রোজ্জ্বল ঝকঝকে পরিষ্কার দিনে গাছ কালেকশন করে সেটা প্রথমে যখন নিয়ে আসবে কি করে, পলিথিনে রাখতে হবে, বেঁধে নিয়ে আসবে যাতে বাতাস না ঢুকে, বাতাসের সংস্পর্শে গাছটা যাতে দুর্বল বা ইয়া হয়ে না যায়, নেতিয়ে না পড়ে। এবং এটা এসে পেপারে প্রেস করে সুন্দর করে প্রেস করে জাজিমের নিচে রেখে শুকাবে। যখন শুকিয়ে পড়বে তখন তোমরা হার্বিয়াম শীটে এটা আটকাবে, ঠিক আছে। তারপর সেটা কি করবে, এটা লেবেল করতে হবে। দেন সবার পরে পলিথিন দিয়ে মুড়ে কি করতে হবে, স্পাইরাল বাইন্ডিং করতে হবে। তো এটা প্রেজেন্টেশনের আরো ব্যাপার আছে, নোটবুক করতে হবে, তোমার হচ্ছে স্পাইরাল বাইন্ডিং করতে হবে, অনেক ব্যাপার প্র্যাকটিক্যাল, যেহেতু অনেক দূরে তোমাদের এটা, সেক্ষেত্রে আমরা পরে আরো আলোচনা করব। তো আজকে আপাতত এইটুকুই থাকুক, হার্বিয়াম সম্পর্কে জানলাম। নেক্সট আমরা আবৃতবীজী উদ্ভিদের পরিবারগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।